স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। আজ মধ্যরাতেই শেষ হচ্ছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রার্থীদের। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে তারা হাজির হচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে ছুটছেন অভিযোগের তীর। তবে ভোটাররা বলছেন সৎ, যোগ্য আর এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন তাকে বিজয়ের মালা পরাবেন তারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তে জমে উঠেছে দিনাজপুরের 2টি উপজেলার 20টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। এখানে চেয়ারম্যান পদে 90 জন, সাধারণ সদস্য পদে 687 জন এবং মহিলা সদস্য পদে 252 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শীত উপেক্ষা করেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। কাজ সমাপ্তি করার জন্য আমার মনে হয় যে আমাকে আশীর্বাদ দোয়া এবং ভোট দিয়ে আগামী দিনে জয়যুক্ত করবেন। আমাদের ইউনিয়নের যে বিষয়গুলা নিয়ে মানুষ শঙ্কিত, এই বিষয়গুলোর সম্পর্কে আমি অবশ্যই এগুলা বিষয়ে প্রতিরোধ করার চেষ্টা করব। আগামী 5 তারিখ ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় বিজয় আমাদের সুনিশ্চিত। যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। আমরা প্রার্থী দরকার হলে আমরা সুখ দুঃখেই যাকে কাছে পাবো এরকমের প্রার্থী আমার দরকার। জনগণের যে সেবা করবে, ভালো থাকবে তাকে চাই এবং যোগ্য দেখে আমরা প্রার্থী বেছে নেব। আমরা সংশ্লিষ্টরা বলছেন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। র্যাব থাকবে, বিজিবি থাকবে এবং অন্যান্য বাহিনীরাও তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করবে। একই চিত্র শেরপুরেও। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে শেরপুরের শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলার 7টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী তাকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার 19টি ইউনিয়ন এবং বেগমগঞ্জে 1টি ইউনিয়নে নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে নির্বাচনী সহিংসতায় 2 জনের প্রাণহানির পর এখন থমথমে ঝিনাইদহের শৈলকুপা। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন নিহতদের স্বজনরা। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে সংঘর্ষে জড়িত 13 জনের ঠাঁই হয়েছে কারাগারে। এদিকে ভোটের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শেখ রুহুল আমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে ঝিনাইদহের সারটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে 2 দিনের সংঘর্ষে মারা যান 2 জন। আমার স্বামী যে কষ্ট দিয়ে মারেছে, তার সেরকম কষ্ট দিয়ে মাসি দিয়ে। আপনার কাছে একটা অনুরোধ, সুস্থভাবে বিচার চাই আমি। পুলিশ থাকাকালীনই মানুষ মারা যাচ্ছে, পুলিশ থাকাকালীনই দেখা যাচ্ছে একটা মার্ডার হচ্ছে, এই ধরনের কাম কাজ আছে, তাহলে পুলিশেরই আছে আর কি, তা নাহলে পারে এই ধরনের মার্ডার। পরপর 2টি এমন সহিংসতার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তবে রিটার্নিং অফিসার বলছেন ভোটের দিন সার্বিক নিরাপত্তা বজায় থাকবে। ভোটের দিন সংঘাত হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। আমাদের মোবাইল টিম, র্যাবের টিম, ভিজিলেন্স টিম, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তেনারা সজাগ থাকবেন, ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না। এদিকে এই 2 হত্যাকাণ্ডের ঘটনায় 13 জনকে আটক করে আদালতে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ। প্রথম ঘটনার জের ধরে আমরা 13 জনকে আটক করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দ্বিতীয় যে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা এখানে যে মূল হোতা, যে মার্ডারার, তাকে আমরা আটক করেছি। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে আগামী 5 জানুয়ারি হতে যাওয়া পঞ্চম ধাপের নির্বাচনে শৈলকুপায় 12টি ইউনিয়নের মধ্যে 3টিতে ইভিএম ও বাকি 9টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোটের সর্বশেষ খবর জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, প্রচারণার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? নিরাপত্তা ব্যবস্থা সহ ভোটাররা আসলে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। প্রত্যক্ষ
প্রচারণা প্রার্থীরা গভীর রাত থেকে চালিয়ে যাচ্ছেন, গভীর রাত পর্যন্ত সকাল থেকে চালিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। তারা বলছেন ভোট সুষ্ঠু করতে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছেন। সাধারণ যারা ভোটার রয়েছে তাদের সাথে একটু কথা বলবো আমি। আপনার কাছে একটু জানতে চাই কেমন প্রার্থীকে ভোট দেবেন? আমরা ইউনিয়নবাসী যারা খেদমত করবে, যারা রাস্তা ব্রিজ কালভার্ট বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে, আমরা সেরকম প্রার্থীকে ভোট দিতে চাই। কেমন প্রার্থীকে ভোট দিবেন? সৎ, যোগ্য এবং ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যে চেয়ারম্যানের মনোভাব থাকবে এবং জনগণের শান্তিপূর্ণ অবস্থানকে ধারণ করবে সেরকম চেয়ারম্যানকেই আমরা ভোট দিতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যারা এলাকার সৎ যোগ্য ব্যক্তি তাদেরকে ভোট দিতে চান, যারা এলাকার উন্নয়ন করবে তেমন প্রার্থীকে তারা ভোট দিতে চান। সাধারণ যারা ভোটার রয়েছে তারা ভোট দিতে চান। আর একজন রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন প্রার্থীকে ভোট দিতে চান? আমরা সৎ, যোগ্য যারা ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করবে আমরা তাদেরকেই ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যারা সৎ যোগ্য প্রার্থী রয়েছে এবং এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান সাধারণ ভোটাররা। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে ভোটের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে পিরোজপুরে যেতে চাই, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, আসলে ইউপি নির্বাচনে পিরোজপুরের সার্বিক অবস্থা কেমন দেখছেন? নির্বাচনী ব্যবস্থাপনা, সেই সাথে পারিপার্শ্বিকতা, নিরাপত্তা এবং ভোটাররা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যে কথাটি বললেন, আসলে নির্বাচনী কিন্তু আজকেই প্রচারণার শেষ দিন। প্রার্থী এবং সমর্থকরা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে। আপনাকে একটি তথ্য জানাই, সেটি হচ্ছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া উপজেলার প্রায় 5টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 5ই জানুয়ারি। সেই লক্ষ্যে কিন্তু আসলে সকল ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসনে নিয়ে রেখেছেন। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। আসলে আমাদের সাথে উপস্থিত আছেন জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা। আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। আপনার কাছে একটু কথা বলবো, সেটি হচ্ছে যে গতবার আমরা দেখেছি যে গত যে 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন গেছে, সেই নির্বাচনে আপনার হচ্ছে সাফা ইউনিয়নে একটি সংঘর্ষ হয়, সেখানে প্রায় 5 জনের মতো নিহত হয়। তো এই ধরনের কর্মকাণ্ডকে আবারও পুনরায় ঘটার সম্ভাবনা দেখছেন কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ পরিস্থিতি কি? না, এরকম কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত নেই। যতটুকু নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, আমরা আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচনের দিনে পুলিশ, বিজিবি, র্যাব সহ সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত সংখ্যক উপস্থিত থাকবে এবং আমরা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য করার জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছি। কোনো ধরনের আশঙ্কা দেখছেন কিনা? আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখছি না এবং আমাদের প্রস্তুতি যেহেতু ভালো, সার্বিক প্রস্তুতি, সেক্ষেত্রে আমরা কোনো আশঙ্কা দেখছি না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে জেলা নির্বাচন কর্মকর্তা যেটি জানিয়েছেন যে নির্বাচন নিয়ে আসলে মঠবাড়িয়া এবং ভান্ডারিয়া কোনো আশঙ্কা তারা দেখতে পাচ্ছেন না। তবে আমরা যতটুকু মাঠে দেখেছি যে আসলে জনগণের মধ্যে কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে, মানে তারা চিন্তিত যে গতবারের মতো এই ধরনের ঝামেলা হবে কিনা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনি ফিরছি স্টুডিওতে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী ইমন চৌধুরী পিরোজপুর থেকে এবং যশোর থেকে যুক্ত ছিলেন রিপন হোসেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরেও জমে উঠেছে প্রচারণা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। দিলীপ, আপনার কাছে জানতে চাইবো যে প্রার্থীদের গণসংযোগের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? তাছাড়া আসলে ভোটের হিসাব কি বলছে? ধন্যবাদ আফরিন। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জের তৃতীয়বারের মতো সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। পোস্টারে লিফলেটে ছেয়ে গেছে পুরো নারায়ণগঞ্জের শহর। আমরা যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র 2 নম্বর রেলগেট এলাকায়। এখানে ভোটাররা তাদের যিনি যোগ্য তাকেই ভোট দেবেন এই প্রত্যাশা করে অলরেডি বিভিন্ন প্রার্থীরা গণসংযোগ করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। আমরা একটু জানাতে চাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3য় ধাপের এই
নির্বাচনে 148 জন কাউন্সিলর পদে নির্বাচিত তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 34 জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। 7 জন মেয়র ক্যান্ডিডেট এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার সামনে এখানে একজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন যিনি 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি তার কাছে যেতে চাই যে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে আপনার প্রত্যাশা কি, জনগণের জন্য কি করবেন? আদাব, নমস্কার, মুসলমানদের সালাম। আমি 14 নম্বর ওয়ার্ড চাই মাধব। আমি ভোটারদের কাছে যেতে চাই, আপনি কেমন মেয়র চান? আমরা ভালো একটি সৎ ব্যক্তি এবং নিষ্ঠাবান আমাদের কাজ করতে পারে, আমরা ওরকমই একটি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। হ্যাঁ, আমি আরেকজন ভোটারের কাছে যেতে চাই, কেমন মেয়র চান? আমরা মেয়র চাই সন্ত্রাস মুক্ত, একদম মুক্ত মেয়র আইবিকে আমরা নৌকা মার্কা বিপুল ভোটে জয় করবো শেখ হাসিনার পর। শুনছিলেন আফরিন, আপনি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী যেটি 16ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে টান টান উত্তেজনার মধ্যে, সেই নির্বাচনের সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফরিন। দিলীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সার্বিক অবস্থা জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। রাষ্ট্রপতির সাথে সংলাপে কেউ অংশ না নিলেও কোনো সংকট হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তবে সব দল অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা আওয়ামী লীগের। সোমবার সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জাতির নানা ক্রান্তিকালে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। সংলাপ নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, বিএনপির নেতিবাচক মানসিকতার কারণে জনগণ তাদের বয়কট করেছে। খালেদা জিয়া সুস্থ হয়ে ঘরে ফিরুক, তা সবাই চায়, কিন্তু আইন সবার জন্য সমান বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া আইনি কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন মাহবুবুল আলম হানিফ। আমার বিশ্বাস সকলে অংশ নেবেন, আর সংলাপে এক্ষেত্রে অংশ যদি একটি দল না নেয় তাও মহানের রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠন করতেই হবে সাংবিধানিক বাধ্যতা অনুযায়ী। আমার মনে হয় যে এটা কোনো সংকট সৃষ্টি হবে না। হয়তো সকলের অংশগ্রহণ থাকলে যেটা সার্বজনীন হয়তো সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ঘাটতি দেখা যেতে পারে, কিন্তু নির্বাচন কমিশন গঠন হবে, এটা আমাদের সাংবিধানিক বাধ্যতা অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন। সৈয়দ আশরাফুল ইসলাম নির্লোভ, নির্মোহ আর ক্ষণজন্মা রাজনীতির সিদ্ধ পুরুষ ছিলেন, সততা আর আস্থার প্রতীক। তৃণমূল থেকে দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের দুবারের সাধারণ সম্পাদক ছিলেন। দলমত নির্বিশেষে জনপ্রিয় এই রাজনীতিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এখনও তার স্মৃতিকে হাতড়ে বেড়ান পরিবারের সদস্যরা। সেই গল্প জানাচ্ছেন ফখরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে উপমহাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের দুবারের সাধারণ সম্পাদক হয়েছিলেন। কিশোরগঞ্জ 1 আসনে 1996 থেকে টানা 5 বারের সংসদ সদস্য, 3 বারের মন্ত্রিত্বে সামলেছেন জনপ্রশাসন, স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। ওনার একটা কথা কিন্তু খুবই আবেগ ঘন একটা কথা আছে যে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। সৈয়দ আশরাফ নিজে কিন্তু একটা অনুভূতি, কম কথা বলে এত কিছু প্রকাশ করতেন যে এটা ধারণা করা যায় না। সৎ, পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী হিসাবে যে তার যে অবদানটা রেখেছেন, ওইটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ ছিল। বঙ্গবন্ধুর কাছে যেমন পিতা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন আস্থাভাজন, তেমনি শেখ হাসিনার আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। 111-এর মতো ক্রান্তিলগ্নে দলের কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। তার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট হলো ইমার্জেন্সির সময় ডিলিংটা। তার ব্যক্তিগত স্থাবর অস্থাবর সম্পত্তি বলে কিছু নাই। সৈয়দ নজরুল এবং সৈয়দ আশরাফের মতো দুইজন মানুষকে একটা পরিবার উপহার দিয়েছে। অর্ধশত বছরের গৌরবময় রাজনৈতিক ক্যারিয়ারে অর্জন করেছেন সব স্তরের মানুষের ভালোবাসা। সমকালীন যে কোনো রাজনীতিকের তুলনায় নিজেকে নিয়ে গেছেন কালোত্তীর্ণ ভূমিকায়। সাদামনের একজন সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি অতল শ্রদ্ধা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিক্ষকের নির্মম পিটুনিতে মাদ্রাসা থেকে পালিয়েছে 2 ছাত্র।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তাদের উদ্ধার করে এক নিরাপত্তা কর্মী। পরে ওই দুই ছাত্রকে অভিভাবকের কাছে পৌঁছে দেয় নিউজ 24। শিক্ষার্থীদের অভিযোগ, কারণে অকারণে ছাত্রদের ওপর চালানো হয় বর্বর নির্যাতন। অভিযোগের সত্যতাও মিলেছে মাদ্রাসায় গিয়ে। প্লাবন রহমানের রিপোর্ট, বিস্তারিত ছবি তুলেছেন শেখ জালাল। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন। অসহায় দুই মাদ্রাসা ছাত্র রিজওয়ান ও রাফি। ওদের সঙ্গে কথা বলতে জানা গেল, মাদ্রাসার শিক্ষকদের ক্রমাগত বেত্রাঘাত থেকে মুক্তি খুঁজতেই পালিয়ে এসেছে দুইজন। চোখে মুখে ভয় আতঙ্ক। রাজশাহী মেল একটা ট্রেন আসছে, ওখান থেকে ওরা দুইজন ছেলে নামছে। পড়া না পারলে বা সবক না পারলে নাকি ওদেরকে মারধরের কারণে ওরা ভয়ে চলে আসছে। নির্যাতনের কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রিজওয়ান। জানাই, প্রায় নানা কারণে প্লাস্টিকের পাইপ কিংবা বেত দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন মাদ্রাসার শিক্ষক। মারে তো অনেক মারে, কিন্তু এমন মারে কত আমার না হইল অন্যজন রে, এবার ঘুরে গেল সারা না মার দেয়, অনেক মার দেয়, পুত্র মার দেয়। এটাই বাইনা বিনায়, চোখ মুখ বাইনা বিনা বুলায়, হাসাতে মানে পাশা আঙ্গা মারে। এর আগে খুব পালাই গেছে এরকম? কয়জন গেছে এরকম পালায়? 3-4 জন মাদ্রাসা থেকে পালায় চলে গেছে। পায়ের মাঝে শিকল লাগায়, আবার অনেক গাছের মোটাও শরীরে দিয়ে দেয়। ইসলামের মধ্যে এরকম নাই যে মারার কোনো অধিকার নাই। আপনি মারধর খাইছেন? আমি মারধর খাইছি, অনেকেই খাইছি। পরে রাফির বাবার সঙ্গে যোগাযোগ করা হলে বিমানবন্দর রেল স্টেশনে ছেলেকে নিতে আসেন তিনি। মারা তোমাকে আমি তো আমার তো বলো না, আগে তো বলো নাই। গার্জেনের কাছে বিষয় দিলে আর মার দিব। কি বলছে? গার্জেনের কাছে বিষয় দিলে আর মার দিব, এটা কইছে? না, আমার তো মনে হয় না যে মিথ্যা কথা, অবশ্যই মারছে, না মারলে তো বলতো না। তাদেরকে সঙ্গে নিয়ে টঙ্গীর শিল্পাঞ্চল এলাকায় যায় নিউজ 24। সেখানে আসেন রিজওয়ানের বাবা। বিশ্বাসই করতে চান না তার ছেলের মাদ্রাসায় এরকম পেটানো হয়। মারে। কবে মারছে তোমাকে? তুমি মিথ্যা কথা বলতেছ না, কাই সাবুদুর আছে না? হ্যাঁ, ইলা মাইনা বসা বানাইছে। কারি সাবুদুর মারছে? পড়া না বলে তো মারবে তোমাকে, তুমি তো কিছু বললা না আমাকে। ভয় ভয় দেখে বলিনি। ভয় বলো নাই? তার মানে আপনার বিশ্বাস হচ্ছে না বিষয়টা? না, অবশ্যই না। আয়না দেওয়ার জন্য ধন্যবাদ। আসেন, বাড়িতে যাবা? বাড়িতে পাঠা দেবো, সমস্যা নেই। আমি তো নতুন দিয়েছি এই প্রতিষ্ঠানে, কারণ আমি তো জানি না এই বিষয়গুলি। শেষমেশ দুই মাদ্রাসার ছাত্রকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেয় নিউজ 24। এবার রিজওয়ান রাফির মাদ্রাসায় নিউজ 24-এর ক্যামেরা। ভেতরে ঢুকতেই বেত হাতে দেখা গেল মাদ্রাসার শিক্ষককে। একটা বেত আর কিভাবে বেত দিয়ে? এই টুকটাই কিভাবে কি করেন? এই রাগ ধমক দেয় আর কি, তো মার দেওয়ার দরকার নাই। এমনি পালাই গেল এরা? এমনিতেই গেছে। ওইটা হাতে আসলাম, আসার পরেই আপনার এটা হাতে, এটা তো কেমন হলো? এটা উস্তাদের হাতে থাকলে ছাত্র একটু ভয় পা, ওই আর কি, আর কিছু না। কোনো ছাত্রদেরকে ধমক অথবা কোনো মার্সের কাউরে এখনো দেওয়া হয় নাই, কোনো কিছু বলাও হয় নাই। হাতে তো বেত দেখলাম। না, আমাদের হাতে কোনো বেত নাই এখনো। ওনার হাতে বেত পাইছি আমি আশায়। ওনার হাতে বেত থাকলে হয়তো ছোট থাকতেও পারে, কিন্তু আমাদের হাতে বেত নেই নাই আর কি। টঙ্গীর শিল্পাঞ্চল এলাকার এই বিসমিল্লাহ নুরানি মাদ্রাসায় বর্তমানে শিক্ষা নিচ্ছেন 100-র বেশি শিক্ষার্থী। প্লাবন রহমান, নিউজ 24, টঙ্গী, গাজীপুর। পৌষের হিমেল হাওয়ায় উত্তরে জেঁকে বসেছে শীত। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনের প্রথম ভাগে সূর্যের দেখা পাওয়া যায় না। শীতের সঙ্গে ঘন কুয়াশার আর ঠান্ডা বাতাস কাবু করে ফেলেছে শীতার্থদের। কাজের সন্ধানে যারা ঘর থেকে বেরিয়েছেন তারাও পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করেছেন শীত নিবারণের। এদিকে জানুয়ারিতে সারা দেশে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বেকারিতে উৎপাদিত বেশিরভাগ ব্র্যান্ডের পাউরুটিতে মিলেছে নিষিদ্ধ বিষাক্ত পটাশিয়াম। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 19টি নামি দামি ব্র্যান্ড পরীক্ষা করে 16টিতেই পায় পটাশিয়ামের উপস্থিতি। এদিকে রাজধানী ও তার আশপাশে অনুসন্ধানে দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য। বড়য়ের ছোবড়া আর কেমিক্যালে তৈরি করা হচ্ছে মুখরোচক আচার। কি খাচ্ছি আমরা? ফখরুল ইসলামের 4 পর্বের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন 3য় পর্ব। ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন।
পাউরুটি সকলের কাছে বেশ সুস্বাদু সকালের নাস্তার অন্যতম অনুষঙ্গ। সম্প্রতি বাজার থেকে নামি বেনামি 19 ব্র্যান্ডের পাউরুটির উপর পরীক্ষা চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যেখানে 16টিতেই মিলেছে নিষিদ্ধ বিষাক্ত পটাশিয়ামের উপস্থিতি। এ নিয়ে সতর্ক করতে বিজ্ঞপ্তিও জারি করে প্রতিষ্ঠানটি। পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়ার কারণে আমরা অলরেডি জেনারেল নোটিফিকেশন দিয়েছি। এখন যার মধ্যে পাবো তাকে আমরা অবশ্যই শক্তভাবে ধরবো। কিভাবে আসে এসব পটাশিয়াম? নিউজ 24 এর অনুসন্ধান হাজারীবাগের এই বেকারিতে, যেখানে ইস্ট সহ বেশ কয়েকটি কেমিক্যালে তৈরি পাউরুটি নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করা হচ্ছে। 11 ডিসেম্বরে তৈরি পাউরুটি, বিস্কিট সহ বিভিন্ন পণ্যে মেয়াদ জালিয়াতি করে উৎপাদনের তারিখ বসানো হচ্ছে 12 কিংবা 13 ডিসেম্বর। আজকে আপনার 11 তারিখ, উৎপাদন কয় তারিখ দিয়ে? 13 তারিখ। হ্যাঁ, 13। জীবনে থাকবে হালকা পাতলা, খালি হাতে তো কাজ করলে জীবনে থাকবে। সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে দেওয়ার পরে তার জীবাণু থাকে বলে মনে করি না। কারখানাটিতে ভালো পরিবেশের তো কোনো বালাই নেই। হাজারীবাগের আরেক কারখানা তো ময়লার বাগান। রাতের আঁধারে তৈরি করা হয় পাউরুটি, আবার এর খামির তৈরি করা হয়েছে পোড়া পুরনো বাসি তেলে। নারী ও শিশুদের শখের আচার তৈরির পরিবেশও কম ভয়ঙ্কর নয়। কামরাঙ্গীর চরের এই 5 তলা বিশিষ্ট কারখানাটিতে চলছে এলাহি কাণ্ড। তেঁতুল ও বড়ই নেই, সবই আমদানি করা ছোবড়া। তা দিয়েই কয়েক ধরনের ক্ষতিকর কেমিক্যালে বানাচ্ছে তথাকথিত মুখরোচক আচার। এই আচার দেখলে জিভে জল আসবে যে কারো, কিন্তু এই আচারগুলোই বানানো হচ্ছে খোলামেলা নোংরা পরিবেশে, এই ধরনের বড়ইয়ের খোসা, তার সঙ্গে রং আর রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে। পরে এই কারখানাটিকে জরিমানাও করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বড়ির বেশি এটাতে কি হয়? এটি আচার হয়, আমি সাইটিক দিচ্ছি, রং দিচ্ছি। অভিযান চলে, ঘুরে ফিরে চলে ভেজাল খাদ্য তৈরির কর্মযজ্ঞ। এক্ষেত্রে কঠোর মনিটরিং জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মা নাকানো এরিকোর সঙ্গে আগামী 23 জানুয়ারি পর্যন্ত রাজধানীর বাড়িধারার হোটেল ইস্কট প্যালেসে থাকবে। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। তবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন। এ সময়ের মধ্যে ওই 2 শিশুর মাকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে বলা হয়েছে। আগামী 24 জানুয়ারি পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ। গত 5 ডিসেম্বর 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। এর আগে 21 নভেম্বর জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবেন বলে রায় দেন হাইকোর্ট। কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন 144 ধারা জারি করেছে। আজ ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের শহীদ মিনার সংলগ্ন ও এর আশপাশের এলাকায় এই আদেশ কার্যকর থাকবে। এর আগে রোববার রাতে 144 ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহীদ সরণি সড়কে বিএনপি অফিসের সামনে আজ দুপুর 1টায় সমাবেশ ডাকে কক্সবাজার জেলা বিএনপি। একই সময়ে শহীদ মিনারের সামনে কক্সবাজার জেলা যুবলীগও সমাবেশের ডাক দেয়। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচলে একই স্থানে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র আলাদা সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ জানান, নাচল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু আজ সকাল 10টায় নাচল বাস স্ট্যান্ডে সমাবেশ ডাকেন। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। আফ্রিকার 3 দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। শনিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতর USTR এক বিবৃতিতে জানান, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট এর অধীনে ওই 3 দেশ মার্কিন বাণিজ্য সুবিধা হারাচ্ছে। বাইডেন প্রশাসনের অভিযোগ, উত্তর ইথিওপিয়ার ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে ইথিওপিয়া সরকার এবং অন্যান্য দল আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য দায়ী। একই সঙ্গে গিনি ও মালির সরকারের সাংবিধানিক পরিবর্তনের বিষয় নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এই সিদ্ধান্তের বিষয়ে ইথিওপিয়া, মালি ও গিনির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে IOM পরিচালিত 100 শয্যার করোনা হাসপাতাল ও রোহিঙ্গাদের 20টি ঘর পড়ে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রোববার সন্ধ্যা 7:30টার দিকে 20 নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থিত করোনা হাসপাতালে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে রোহিঙ্গাদের জন্য তৈরি করোনা হাসপাতাল সহ আশপাশের 20টি ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন 20 জন রোগী ও 4 জন কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে কেউই হতাহত হননি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমিক্রনের চোখ রাঙানিতে ফের বিধিনিষেধের বেড়াজালে ভারতের পশ্চিমবঙ্গ। আজ থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, থাকছে রাত্রিকালীন কারফিউ। বিশ্লেষণ বলছে, ভারতে ওমিক্রনের দাপটে প্রতিদিন গড়ে 60,000 মানুষকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিশ্বেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণের সংখ্যা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। ভারতে দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। বিশেষ করে চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সংবাদ মাধ্যম এনডিটিভির বিশ্লেষণ বলছে, ওমিক্রন নিয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে মোদী সরকার। দেশটির স্বাস্থ্য বিভাগের হিসেবে ভারতের 23টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। মোট সংক্রমিত হয়েছে প্রায় 1,500 মানুষ। সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। তবে বিশ্লেষণ বলছে, ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা ধারণার চেয়ে 10 গুণেরও বেশি। আর সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে প্রত্যেক দিন অন্তত 16 থেকে 20 লাখ পর্যন্ত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। গেল 1 সপ্তাহ ধরে ভয়াবহ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি। গেল দিনেও রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছে 6,153 জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতায় সংক্রমিত 3,000-এর বেশি। গেল 2 সপ্তাহ আগেও যে হার ছিল অনেকটাই কম। সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হচ্ছে। সংক্রমণের জেরে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। মাসুদ রানা, নিউজ 24। মাউন্ট মঙ্গানুয়ে 73 রানের লিড নিয়ে তৃতীয় দিনের মতো খেলা শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 401 রান। বাংলাদেশ দিন শুরু করে 2 উইকেটে 175 রান নিয়ে। শুরু থেকেই কিছুটা নড়বড়ে দেখা যায় ব্যাটারদের, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে গত দিনের 2টি অর্ধশতকের সাথে যুক্ত হয়েছে আজকের আরও 2টি হাফ সেঞ্চুরি। 70 রানে দিন শুরু করে মাহমুদুল আউট হন 78 রানে। এরপর অভিজ্ঞ মুশফিক বিদায় নেন 53 বলে মাত্র 12 করে। তবে অধিনায়কের দায়িত্বটা ভালোই পালন করেন মমিনুল। আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন 88 রানের ইনিংস। বোল্ডের শিকার হন সেঞ্চুরির একদম কাছে এসে, আর তাকে ভালোই সঙ্গ দেন লিটন দাসও। পূরণ করেছেন অর্ধশতক, কিন্তু মমিনুলের পরপর আবারও বোল্ড প্যাভিলিয়নে পাঠান এই দুই ব্যাটসম্যানকে। তার ব্যাট থেকে আসে 86 রান। ইয়াসির আলী 11 ও মেহেদী হাসান 20 রানে অপরাজিত রয়েছেন।
Well, Tom Latham putting some cover out there, cover point region. So that stage of the game, he doesn't. সংবাদ শেষ করছি এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।